সুধী দর্শকবৃন্দ, আমার আজকের ভিডিওতে আমি ভারতে ব্রিটিশ সরকারের ইংরেজি শিক্ষা প্রবর্তনের উদ্দেশ্য নিয়ে অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী তার বাঙালির জাতীয়তাবাদ বইয়ে যে লেখা লিখেছেন সেটি আমি আজকের ভিডিওতে বলবো। ভারতে ব্রিটিশ ভাইসরয় লর্ড মেকলে সৈন্য সামন্তের উপর ভরসা করতে পারেননি, ভরসা করেছেন শিক্ষার উপর। শিক্ষার সাহায্যে উৎপাটিত মানুষ তৈরি করতে পারলে আর সমস্যা থাকবে না। তাদের সাহায্যে সাম্রাজ্যকে চিরস্থায়ী করা যাবে। সাম্রাজ্য আজ চলে গেছে, কিন্তু তার সাংস্কৃতিক আধিপত্য নিশ্চিহ্ন হয়নি। 1857-এর বিদ্রোহ আবার ঘটতে পারে বলে আশঙ্কা করা হয়েছিল, তা ঘটেনি। স্বাধীনতার জন্য আন্দোলন অবশ্যই হয়েছে, কিন্তু দাঙ্গাও ঘটেছে। শেষ পর্যন্ত যা ঘটেছে 1947-এ তা ক্ষমতার হস্তান্তর বই নয়। ব্রিটিশের আইন, সামরিক অসামরিক আমলাতন্ত্র, অফিস আদালত, শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষা ব্যবস্থা এবং ইংরেজি ভাষা সবই রয়ে গেছে। লোক বদলেছে, ব্যবস্থা বদলায়নি। মেকলের সেই স্বপ্ন সর্বত্র ইউরোপীয় প্রতিষ্ঠার দাবি উঠবে, এমন স্বপ্ন মিথ্যা প্রমাণিত হয়নি। নিজেদের প্রবর্তিত নতুন শিক্ষা ব্যবস্থা অনেক ক্ষেত্রেই পরিবর্তন আনলো। প্রথমে এলো ভাষা। ইংরেজিকে মাধ্যম করার বিষয়ে মেকলে তার সিদ্ধান্ত দেবার আগেই কলকাতায় ইংরেজি বিদ্যালয় ও কলেজ স্থাপন শুরু হয়ে গেছে। দ্বিতীয়ত, মুখস্থ করার বিষয়টা থাকলো বটে, কিন্তু সঙ্গে লেখা ও পড়ার বিষয়টাও জরুরি করে তোলা হলো। ইংরেজ অক্ষর জ্ঞানের উপর গুরুত্ব দেওয়া হতো এবং তাদের কাছে লিটারেসি ছিল লিটারেচারে পৌঁছাবার পথ। তারা ভূগোলের জ্ঞান আনলো ইতিহাসের জ্ঞান। যদিও ভূগোল ও ইতিহাস বলতে তারা বোঝাতে চাইতো তাদের নিজেদের ভূগোল, নিজেদের ইতিহাস। জনগণ শিক্ষিত হোক এরকম ইচ্ছে তাদের ছিল না। শিক্ষা উপরে ঢেলে এমন একটি শ্রেণী তৈরি করবে যারা জনগণকে শোষণ করার ব্যাপারে শাসক ইংরেজকে সাহায্য করবে। এই ছিল অভিপ্রায়, গোপন নয়, প্রকাশ্যেই। নতুন শিক্ষা বৈষম্য সৃষ্টি করল। সমাজে বৈষম্য তো ছিলই, তার সঙ্গে নতুন একটা মাত্রাও ও নিরিখ যোগ হলো। সেটা হলো ইংরেজি জানা এবং না জানা। না জানারা নিজেদেরকে অধঃপতিত মনে না করে পারল না, পাশ করেনি, পরীক্ষা দিয়েছিল মাত্র। এই ঘোষণাও বড়াই করার বিষয় হয়ে দাঁড়ালো। বিএ প্লাগড তো বটেই, ম্যাট্রিক ফেল ব্যক্তি সম্পর্কেও একটা খবর ছিল বৈকি। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম 2 জন গ্র্যাজুয়েটের একজন। সেবার পরীক্ষা দিয়েছিল 13 জন, পাশ করল 2 জন। বঙ্কিমচন্দ্রের মতো উজ্জ্বল ছাত্রকেও গ্রেস নম্বর নিতে হয়েছিল, নইলে আটকে যাচ্ছিলেন। অর্থাৎ অপচয় ও মুখাপেক্ষিতা দুটোই রইল শিক্ষা ব্যবস্থায়। 13 জন পরীক্ষা দেয়, 2 জন পাশ করে। যারা পাশ করে তাদেরকেও করুণা ভিক্ষা করতে হয় নম্বরের জন্য। এই 2 বৈশিষ্ট্য থেকে শিক্ষা ব্যবস্থা এখনো যে মুক্ত হয়েছে তা নয়। সেদিন এর আরও একটি তাৎপর্য ছিল। প্রথম কথা, পাশ করা সহজ নয়, কাজেই যারা পাশ করেছে নিজেদেরকে তারা অত্যন্ত বিশিষ্ট ও সৌভাগ্যবান মনে করবে এবং পরবর্তী জীবনে এই অর্জনকে পুঁজি হিসেবে ব্যবহার করে নিজেদেরকে এগিয়ে নিয়ে যাবে। বস্তুত শিক্ষা ভিন্ন অন্য কোনো পুঁজিত সমাজে তেমন ছিল না। দ্বিতীয়, পাশ যে করেছে সেই কৃতিত্বের জন্য কৃতজ্ঞ থাকতে হবে।
নম্বর যোগ করা হয়েছে, নইলে পারত না। এ বোধ পাশ করাদের আত্মবিশ্বাস বৃদ্ধি করার জন্য উপযোগী ছিল এমন বলা যাবে না। আমরা জাতীয়তাবাদের বিকাশের নিরিখে বিষয়টা দেখতে চাইছি, তাই বলতে হবে যে শিক্ষা ঐক্যবদ্ধ করছিল না, বরঞ্চ বিচ্ছিন্ন তো বটেই, মুখাপেক্ষীও করে তুলছিল। জাতীয়তাবাদের বিকাশের পক্ষে যা ইতিবাচক ভূমিকা পালন করবে বলে আশা করা যায় না। ছাত্ররা তো বটেই, শিক্ষকরাও সরকারের মুখাপেক্ষী হয়ে পড়ল। আগের কালে টোল বা মক্তবের শিক্ষক নিজেই নিজেকে নিয়োগ করতেন। সরকারি নিয়ন্ত্রণ আসার পর শিক্ষক আর স্বাধীন রইলেন না, কিন্তু তার বেতন বাড়ল না। পাঞ্জাবের তথ্য থেকে জানা যাচ্ছে, ডিপিআই যেখানে পেতেন মাসে 2000 টাকা, ইন্সপেক্টর পেতেন 100 থেকে 500, সেখানে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের প্রাপ্য ছিল মাত্র 5 থেকে 10 টাকা। প্রচণ্ড বৈষম্য প্রতিষ্ঠিত হলো, অনেকটা কৃষিক্ষেত্রের মতোই, যেখানে প্রকৃত উৎপাদক অর্থাৎ কৃষক পেত সবচেয়ে কম। ওদিকে কেন্দ্রীয় নিয়ন্ত্রণ এলো, পাঠ্যসূচি এলো, মুদ্রিত পাঠ্য বইও এসে গেল। শিক্ষার এই যে আয়োজন, এর পিছনে উদ্দেশ্য একটাই, স্থানীয়দের অধীনে রাখা এবং সেই সঙ্গে ব্রিটেনে উৎপাদিত পণ্যর বাজার তৈরি করা। অর্থাৎ জাতীয়তাবাদের চেতনাকে সাহায্য করা দূরে থাক, তাকে ধ্বংস করাই ছিল লক্ষ্য। তবু জাতীয়তাবাদী চেতনা গড়ে উঠেছে বৈকি, শাসকদের উদ্দেশ্যর বিপরীতে, এবং প্রত্যক্ষ অপ্রত্যক্ষ নিষেধাজ্ঞা অমান্য করে সেটা ঘটেছে বিশেষভাবে ছাত্রদের মধ্যে। শোষণের স্বার্থে শিক্ষার মধ্যে দিয়ে একটি নতুন শ্রেণীর তৈরি করে তাকে জাতির বিরুদ্ধে দাঁড় করিয়ে দেওয়াই যে আসল অভিপ্রায়, তা মেকলে তার 1835-এর বিখ্যাত প্রস্তাবে খুবই স্পষ্ট করে বলে দিয়েছেন। তিনি বলেছিলেন যে ভারতীয়দের, বিশেষভাবে বাঙালিদের মধ্যে থেকে এই নতুন শ্রেণীটি বের হয়ে আসবে, যেটি রক্তে ও বর্ণে স্থানীয় হবে ঠিকই, কিন্তু রুচি, ধ্যান ধারণা, নৈতিকতা ও বুদ্ধিতে হবে ইংরেজ, অর্থাৎ দালাল চেয়েছেন, মানুষ চাননি। এই শ্রেণী আসবে মূলত বাঙালিদের মধ্য থেকে। বাঙালিদের সম্পর্কে অবশ্যই মেকলের ধারণা ছিল খুব খারাপ। তিনি তাদেরকে ঘৃণাই করতেন। তারা প্রতারক, কথা দেয় কথা রাখে না, মিথ্যা দিয়ে সর্বদাই আচ্ছাদিত করে রাখে নিজেদেরকে, জালিয়াতি তাদের মজ্জাগত, এসব বলেছেন এবং যোগ করেছেন যে তারা অত্যন্ত কাপুরুষ, নিজেদের দেশ অন্যরা জয় করে নিচ্ছে, বাড়িঘর পুড়ে ছাই হয়ে যাচ্ছে, সন্তান সন্ততি খুন হচ্ছে অথবা শিকার হচ্ছে অসম্মানের, এসব তারা দেখত, কিন্তু শত্রুকে যে আঘাত করবে সেই চিন্তা তাদের নেই। মেকলের মনোভাব আর অতীতকালের আর্যদের মনোভাবে পার্থক্য নেই ঘৃণাভাজন স্থানীয়দেরকে নিজেদের কাজে ব্যবহার করার বিষয়েও। কেবল মাইকেল মধুসূদন দত্ত নন, মধুসূদন চরম কাজ করেছেন, মাইকেল হয়েছেন, কিন্তু তার মতো অনেক তরুণই তখন ইংরেজ হতে চেয়েছেন, যার প্ররোচনা ইংরেজ প্রতিষ্ঠিত বিদ্যালয়ে নিরন্তর দেওয়া হচ্ছিল কলকাতাবাসী তরুণকে। মধুসূদন ফিরে এসেছেন, এসে বাঙালি লেখক হয়েছেন। তার কারণ তার ছিল মনীষা, যে মনীষা তাকে পীড়িত করেছে, ব্যর্থতাবোধের গ্লানি জাগিয়ে এবং ফেরত পাঠিয়ে দিয়েছে বাংলা ভাষার আশ্রয়ে। অন্যদের অনেকেই তা পারেননি, তারা না ঘরের না ঘাটের অবস্থায় রয়ে গেছে। পরাধীন দেশে জাতীয়তাবাদে একটা বিদ্রোহ থাকে, মধুসূদন বিদ্রোহী ছিলেন। সাহেব হবার চেষ্টা না করুক, হাজার হাজার তরুণ যে আত্মসমর্পণ করেছে তাতে কোনো সন্দেহ নেই। ব্রিটিশের রাষ্ট্র পেশাদার ভারতীয় সৈনিক রাখত, সেই সৈনিকদের বড় অংশ বিদ্রোহ করেছিল 1857-তে, কিন্তু বাঙালিরা বিদ্রোহ করেননি। তারা বাড়তি উৎসাহে ইংরেজদের কাছ থেকে শিক্ষা নিয়েছেন। মেকলের বিষবৃক্ষের উৎকৃষ্ট ফল
এই শিক্ষিত শ্রেণী ছিল রাষ্ট্রের অপেশাদার রক্ষী বাহিনী। জমির উপর চিরস্থায়ী বন্দোবস্তের তবুও সমালোচনা করা হয়েছে। মনের উপর চিরস্থায়ী বন্দোবস্তের সমালোচক পাওয়া খুব কঠিন ছিল। রবীন্দ্রনাথ বিষয়টার বিরুদ্ধে খুব তীব্রভাবে বলেছিলেন, কিন্তু তা জীবন সায়ান্নে পৌঁছে মৃত্যুর মাত্র কয়েক মাস আগে সভ্যতার সংকট নামক প্রবন্ধে রেখে ডেকেই হোক আর স্পষ্টই হোক, সবই ছিল ব্রিটিশদের একটা অভিন্ন অভিপ্রায়। শুধু দর্শকবৃন্দ, আমার আজকের এই ভিডিওটি এখানেই সমাপ্ত হলো। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।